আমাদের যে অ্যানথ্রোপোলজির ব্যাচটা শুরু হয়েছে তাতে আমরা পেপার 1-এর চ্যাপ্টার 1 এবং পেপার 2 চ্যাপ্টার 1 এই দুটো প্রায় শেষের দিকে। এই দুটো চ্যাপ্টারকে আমরা লিঙ্ক করে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টার দুটো মোটামুটি টপিকগুলো বা সাব টপিকগুলো একই রকম। অর্থাৎ এখানে চ্যাপ্টার দুটোর মূল আলোচ্য বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, অর্থাৎ অ্যানথ্রোপোলজি অ্যাজ এ সাবজেক্ট, ইটস স্কোপ, ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, যার মধ্যে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, কালচারাল অ্যানথ্রোপোলজি এবং মেডিকেল অ্যানথ্রোপোলজি, এই দিকগুলো মূলত আলোচনার বিষয়। এছাড়া ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, যার দুটো দিক, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া। আর একটা হচ্ছে কলোনিয়ালিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিকতা এবং তার সঙ্গে অ্যানথ্রোপোলজি ভারতবর্ষে বিকাশ কিভাবে ঘটল, এবং বিভিন্ন যে ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট আছেন তাদের কন্ট্রিবিউশন, এই নিয়ে আমাদের পেপার 1 আর পেপার 2 চ্যাপ্টার 1-এর সিলেবাস। তো আমরা মোটামুটি আমাদের যে অনলাইন মিডিয়ামে অ্যানথ্রোপোলজি পড়া হচ্ছে তাতে আমরা ভিডিও এবং পিডিএফের মাধ্যমে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করেছি। তো এবার আমি এই চ্যাপ্টারগুলো থেকে দুটো থেকে ডব্লিউবিসিএসে যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজকে একটু আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 1 একটু দেখো, ডিসকাস ব্রিফলি দ্য হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, এক্সামিন হাউ colonialism is related to anthropology। তো এটা আমাদের ব্যাচে কিন্তু পড়ানো হয়েছে এবং ঠিক এরকমভাবেই লেখানো আছে যে ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া। এর সাথে আরেকটা যে কোশ্চেন আছে সেটা হচ্ছে হাউ কলোনিয়ালিজম ইজ রিলেটেড টু অ্যানথ্রোপোলজি, অর্থাৎ ব্রিটিশ উপনিবেশিক শাসন যখন ভারতে শুরু হয়েছিল তারপর থেকে ব্রিটিশ শাসকদের হাত ধরে ভারতে অ্যানথ্রোপোলজির চর্চা কিভাবে শুরু হয়েছিল এবং তার কিভাবে ডেভেলপমেন্ট ঘটেছিল। তো এই জায়গাটা একটু আলোচনা করতে হবে, কারণ আমরা পড়ানোর সময় বলেছি বা আমার নোটেও আছে যে ব্রিটিশরা যখন ভারতে শাসন ব্যবস্থা চালু করলো তার কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো যে ভারতে একটা ভালো শাসন ব্যবস্থা কায়েম করতে গেলে ভারতবাসীর সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, তাদের জীবনযাপন প্রণালী সব কিছুই জানা প্রয়োজন। তাই ভারতবাসীর বিভিন্ন অর্থনৈতিক অবস্থা, পেশাগত দিকগুলো কি কি, তাদের সামাজিক যে সমস্যাগুলো কি কি আছে, তারপরে তাদের কাস্ট সিস্টেম এবং তাদের কাস্ট সিস্টেমকে বেস করে গড়ে ওঠা যে ধর্মীয় বিশ্বাস রীতিনীতি, সেইগুলো সম্বন্ধে যদি ঠিকমতো জানা না যায় তাহলে তাদেরকে ঠিকমতো শাসন করা সম্ভব নয়। অর্থাৎ একটা ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তাদের ভারতবাসী সম্বন্ধে, ভারতের সমাজ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, সংস্কৃতি সম্বন্ধে জ্ঞানের প্রয়োজন। তাই তারা কি করলেন না, লন্ডনে ভারত বিষয়ক অর্থাৎ ভারতের সমাজতন্ত্র, ধর্মতন্ত্র, আদিম অর্থনীতি, ধর্মীয় বিশ্বাস, প্রথা, রীতিনীতি এইগুলো সম্বন্ধে পড়াশুনোর জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন এবং সেখানে ব্রিটিশদের ওই বিষয়ে পড়াশুনো করানোর পর বা ট্রেনিং দেওয়ার পর ভারতে বিভিন্ন প্রশাসনিক পদে কাজে পাঠানো হতো শুরু হলো। এবং তারা তখন কি করলো না, তারাও আবার ভারতে এসে বিভিন্ন জাতি উপজাতিদের ওপর অধ্যয়ন শুরু করলেন এবং আরও তথ্য সংগ্রহ করলেন এবং সেই তথ্যগুলো ইংল্যান্ডে পাঠাতেন, যেইগুলোর ওপর পর্যালোচনা এবং গবেষণা করে কিন্তু নতুন নিয়ম বা আইন কানুন তৈরি হতো। পরবর্তী পর্যায়ে এই আইন কানুনগুলো ভারতীয়দের মধ্যে কি পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট করেছিল সেইগুলো একটু আলোচনা করে দিতে হবে এর মধ্যে। এছাড়া যে শিক্ষার প্রসার হয়েছিল, তার মানে খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিলেন, শিক্ষার প্রসারে তারা ব্রতী হয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা
আদিবাসী সমাজের মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে শুরু করেছিলেন। তো তার যে প্রভাবটা কীরকম হয়েছিল, ওয়েস্টার্নাইজেশনের প্রভাব, সংস্কৃতাইজেশনের প্রভাব কীরকম হলো আদিবাসীদের ওপর, এই নিয়েই একটা মোটামুটি 2-3 পেজে ছোট করে রিপ্রেজেন্ট করতে হবে। এটা কিন্তু 10 মার্কস ছিল। আচ্ছা, এরপরে পরবর্তীকালে ব্রিটিশদের যে ফরেস্ট পলিসিসগুলো এসেছিলো সেইগুলো আদিবাসী সমাজে কী প্রভাব ফেললো। তো এইটাই হচ্ছে টোটাল অ্যানথ্রোপোলজিক্যাল দি কলোনালিজম পিরিয়ডে। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা, ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া উইথ স্পেশাল এমফাসিস অন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। তো এটাও কিন্তু একই কোশ্চেন, ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন্ডিয়া, এখানে লাস্ট টেস্টটা অর্থাৎ পোস্ট কলোনাইজেশন এরাটা একটু বেশি করে লিখতে হবে। Number 3, discussed in brief about different courses of development of anthropology, of social anthropology. Discuss in brief about different courses of development of social anthropology in India. এটা 2016 এলো। আবার দেখো রাইট নোট অন কলোনিয়ালিজম অ্যান্ড অ্যানথ্রোপোলজি 2018 এলো। তাহলে বুঝতেই পারছো যে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রিপিট হচ্ছে। আবার দেখো ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, হোয়াট আর দ্য মেন ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড ডিসকাস দেয়ার স্কোপ। এটাও আমি পড়িয়েছি, আমার পিডিএফে যথেষ্ট ভালো করে দেওয়া হয়েছে। তো হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি, এখানে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কী এবং তার স্কোপটা কী, তার অধ্যয়ন বিষয়গুলো কী কী এবং অধ্যয়নটার ফলে আমরা কী কী জানতে পারি, অর্থাৎ হিউম্যান ইভলিউশনের কথা, সামাজিক ইভলিউশনের কথা, ধর্মীয় যে প্রাচীন ধর্মীয় বিশ্বাস থেকে যে আজকের ধর্ম সেটা কিভাবে হলো, এই বিভিন্ন দিকগুলো প্রত্যেকটা অ্যানথ্রোপোলজির প্রত্যেকটা দিক সম্বন্ধে 2-3 লাইন করে বললেই সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজির স্কোপ। তাহলে প্রথমে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা কী এবং তারপরে প্রত্যেকটা তার দিক সম্বন্ধে 2-3 কথা বললেই তার স্কোপটা হয়ে যাবে। তারপরে কি না, ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি তো ভালো করেই করানো হয়েছে, এটা ছকের মাধ্যমেও পড়ানো হয়েছে। ছকটা প্রথমে করে নিয়ে মেন ব্রাঞ্চগুলো সম্বন্ধে 2-4 লাইন লিখে দাও, হয়ে যাবে। অ্যান্ড ডিসকাস দেয়ার স্কোপ, তাহলে প্রথমে ব্রাঞ্চগুলো ছকের আকারে করে নিয়ে সেই ব্রাঞ্চগুলো সম্বন্ধে 2-4 কথা লিখলেই তার স্কোপটা সম্বন্ধে বলা হয়ে যায়। তাহলে এটা একটা কোশ্চেন, সেটা কিন্তু পার্টলি ভাঙা আছে। দেখো 4টে পার্টে ভাঙা আছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি আর স্কোপ অফ অ্যানথ্রোপোলজি এইটা, আর একটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি অ্যান্ড দেয়ার স্কোপ। তাহলে মোটামুটি প্রত্যেকটা 10 করে তুমি ইমাজিন করে নিয়ে কোশ্চেনটা সেরকমভাবে অ্যান্সার লিখবে। তাহলে এই যে ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, এখানে কি হবে, আগের যে কোশ্চেনটা 40 মার্কসে এসেছিলো এইখানে সেটাকে 10 নম্বরে ছোটোর মধ্যে লিখতে হবে, অর্থাৎ মূল স্তরগুলো কী কী ছিল সেই নামগুলো দিয়ে তাদের সেই স্তরগুলো সম্বন্ধে 2-3 লাইন করে লেখা, অর্থাৎ ওই স্তরে কী কাজ হয়েছিল, কী রিসার্চ পেপার বেরিয়েছিল, কোন কোন অ্যানথ্রোপোলজিস্টরা মেনলি টেক পার্ট করেছিলেন। তো দেখো এটাও কিন্তু ওই কোশ্চেনেরই একটা পার্ট। আবার লাস্টেরটা দেখো, কোশ্চেন নাম্বার 5, briefly discuss the relation among different branches of anthropology, state how anthropological knowledge may help to administer a country। দেখো এখানেও সেই একই ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজির সাথে অন্য যে সাবজেক্টগুলোর রিলেশন সেটা বলতে বলেছে। এটাও আমি আমার ক্লাসে করিয়েছি, যথেষ্ট ভালোভাবে নোট দেওয়া আছে। যেমন তোমার বায়োলজিক্যাল সায়েন্সের সাথে কী রিলেশন, সোশিওলজির সাথে কী রিলেশন, ইকোনমিক্সের সাথে কী রিলেশন, জিওলজির সাথে কী রিলেশন। হ্যাঁ, তো এইরকম ডিফারেন্ট সাবজেক্টের সাথে অ্যানথ্রোপোলজির কী রিলেশন সেইটা একটু আলোচনা করতে হবে। কারণ আমরা জানি অ্যানথ্রোপোলজি একটা নতুন সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের যে পার্টগুলো অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের জন্য দরকার ছিল সেই সমস্ত সাবজেক্টগুলো নিয়েই তৈরি হয়েছে অ্যানথ্রোপোলজিক্যাল সায়েন্স। তো সেই জন্যই স্বাভাবিকভাবেই অ্যানথ্রোপোলজি অন্য সাবজেক্টগুলোর সাথে রিলেটেড। কারণ আমরা জানি জিওলজি অর্থাৎ ভূতত্ত্ববিদ্যা যদি আমরা ঠিকমতো না জানতাম তাহলে কিন্তু অ্যানথ্রোপোলজিতে বিভিন্ন যে মানুষের দেহাবশেষ বা মানুষের ব্যবহৃত জিনিসগুলো পেয়েছি মাটির স্তর থেকে, তার প্রকৃত কাল নির্ণয় বা তার ধারণা করা যেত না। তাদের সেই ধারণার মাধ্যমেই আমরা সেকালের মানুষ সম্বন্ধে অনেক তথ্য পাই বা তথ্য বিবরণ দিই বা কল্পনা করি যে মানুষ কেমন ছিল, কী ধরনের তার জীবনযাপন ছিল। তো এইগুলো কিন্তু ভূস্তরবিদ্যা বা জিওলজি থেকে সম্ভব।
আবার সমাজবিদ্যার সাথে তো অ্যানথ্রোপোলজি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিটা মেনলি সোশিওলজির ওপরেই দাঁড়িয়ে আছে, যেখানে সমাজের বিভিন্ন পদ্ধতিগুলো এবং আদিম সমাজ থেকে আজকের সমাজের যে বিবর্তন পদ্ধতি তার অধ্যয়ন করা হয়। তো এইভাবে এই কোশ্চেনটাও কিন্তু ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজির সঙ্গে ডিফারেন্ট সাবজেক্টের যে সম্পর্ক সেটাই আলোচনা করছে। আর দেখো তারপরে যে কোশ্চেনটা আছে, স্টেট হাউ অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ মে হেল্প টু অ্যাডমিনিস্টার এ কান্ট্রি। তো এটা তো অলরেডি বললাম যে যে ব্রিটিশ শাসনরাই প্রথম এটা প্রয়োজন বোধ করেছিলেন যে ভারতবর্ষে একটা ভালো শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কি দরকার হচ্ছে না, অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ দরকার হচ্ছে। অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ মানে কি না, মানুষের সামাজিক বিবর্তন, মানুষের ধর্মীয় বিবর্তন, মানুষের ধর্মীয় বিশ্বাস, মানুষের ইকোনমিক্যাল পদ্ধতি, মানুষের খাদ্য উৎপাদন পদ্ধতি, বন্টন ব্যবস্থা, সেই সবগুলো জানা দরকার। বা মূল পেশা, জীবিকা, উপজীবিকাগুলো কি সেগুলো জানা দরকার। মানুষ কি পছন্দ করে, হোয়াট ইজ দ্য টেস্ট, হ্যাঁ, কারণ টেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা প্রোডাক্ট বানাবো, আমাদের বিক্রি হবে, আমাদের বাজার হবে, তো সেইগুলো জানা দরকার। এছাড়া কি জানা দরকার না, সেখানকার যে টোটাল সিভিলাইজেশন বা সোসাইটি, অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচার বা সোশ্যাল অর্গানাইজেশনগুলো সম্বন্ধে জানা দরকার। সেখানকার ফ্যামিলি বা ফ্যামিলি স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান দরকার। তাদের কিনশিপ রিলেশনগুলো এবং সমাজে কিনশিপ রিলেশনের কি গুরুত্ব সেগুলো জানা দরকার। তো প্রকৃতপক্ষে একটা ভালো শাসন ব্যবস্থা যে কোনো দেশেই চালাতে গেলে তার সেই দেশের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক প্রত্যেকটা দিকের অর্থাৎ টোটাল অ্যানথ্রোপোলজিক্যাল নলেজটাই দরকার। কারণ সেইগুলো থেকেই আমরা বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করতে পারি, বিভিন্ন ল আনতে পারি। হিউম্যান রাইটসের কনসেপ্টটা লিখবে যে হিউম্যান রাইটস কখনোই অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ ছাড়া সেই রাইটগুলো ঠিক করা সম্ভব হতো না। এছাড়া ডেসক্রিপটিভ প্রিন্সিপালসগুলো যেগুলো, সেগুলোও কিন্তু মানুষের ব্যাকগ্রাউন্ডটা কি সেটা না জেনে সেই সংক্রান্ত আইন কখনোই আমাদের যারা কনস্টিটিউশন তৈরি করেছেন তারা প্রণয়ন করতে পারতেন না। এছাড়া যে বিভিন্ন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের যে সেফগার্ডসগুলো দেওয়া হয়েছে সেইগুলোও কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল নলেজ, অর্থাৎ সেই জাতি উপজাতিগুলোর ওপর যে বিভিন্ন গবেষণা করা হয়েছিল তার ওপর থেকে যে তথ্য বেরিয়ে এসেছিল সেই তথ্যগুলো নিয়েই কিন্তু ওই সেফগার্ডসগুলো তৈরি করা হয়েছে। তো এই ব্যাপারটাকে একটু গুছিয়ে লিখলেই কিন্তু এই পার্টটার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো মোটামুটিভাবে পেপার 1 এবং পেপার 2তে যে চ্যাপ্টার 1 তাতে কিন্তু একই রকম কোশ্চেন বারবারই আসছে। তা সেই জন্যই আমি বলেছিলাম যে সাবজেক্টটা খুব সোজা। এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কনসেপ্ট। এই কনসেপ্ট থাকলে দেখো নিজেই তুমি লিখে দিতে পারবে। এই যে কোশ্চেন কটা এখানে লিখেছি আমি 1 থেকে 5 নম্বর, আসলে কিন্তু এটা একটাই কোশ্চেন, জাস্ট একটু এদিক ওদিক করে লেখা। এটা যদি কেউ এখন 5টা কোশ্চেন আলাদা আলাদাভাবে লিখে তৈরি করে তার কিন্তু প্রচুর খাতা মোটা হয়ে যাবে এবং পরীক্ষার আগে সে ভাববে যে আমাকে তো 200টা কোশ্চেন মুখস্থ করে যেতে হবে, আমি বোধহয় পারবো না, তাহলে এবছর আর দরকার নেই দিয়ে, এবছর আমি সি গ্রুপ পর্যন্তই দিই, পরের বছর অ্যানথ্রোপোলজিটা ভালো করে তৈরি করব। কিন্তু দেখো যাদের কনসেপ্ট আছে তারা কিন্তু এই 5টা কোশ্চেনকে কখনোই 5টা কোশ্চেন ভাববে না, ভাববে যে একটাই কোশ্চেন, একটা কনসেপ্টের ওপরেই 5টা কোশ্চেন দাঁড়িয়ে আছে। তাই তাদের ক্ষেত্রে এটা কখনোই, এই সাবজেক্টটা কখনোই বোঝা হয়ে দাঁড়াবে না। তারা জানে যাই আসুক আমি লিখে আসবো, কারণ আমার কনসেপ্ট আছে। হ্যাঁ, কনসেপ্টটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য কিছু উদাহরণ, কিছু বাস্তবিক অভিজ্ঞতা, উদাহরণ এইগুলো দরকার, যেগুলো বইটা 2-4 বার পড়লেই সবার মধ্যেই মনে থাকবে। তো দেখো আমি অলরেডি ব্যাচে আমাদের পড়া শুরু হয়ে গেছে। আমাদের জুলাই মাসের 15-20 তারিখ থেকেই পড়া কিন্তু একদম চলছে। প্রত্যেক শনি রবিবার আমার ক্লাস থাকে। আমি স্টাডি মেটেরিয়ালও দিয়ে দিই পিডিএফে এবং সঙ্গে ভিডিও কোর্সও যায়। আর আমাদের স্টুডেন্টরাও কিন্তু খুব উপকৃত হচ্ছে। প্রায় 50 জন স্টুডেন্ট জয়েন করে নিয়েছে।
তোমরা যারা এই ভিডিওটা দেখে ভালো লাগবে বা মনে হবে যে সত্যিই দরকার কনসেপ্টটা ক্লিয়ার করা করা, তারা কিন্তু আমাদের এই অনলাইন ভিশন WBCS প্ল্যাটফর্মে অ্যানথ্রোপোলজি কোর্সে জয়েন করতে পারো। আমাদের এই অ্যাডমিশন প্রসেসটা আরও 5-6 দিন এক্সটেন্ড করা হবে, কারণ অনেক ছেলেই ফোন করছে, তাদের ডিমান্ড আছে, সেই জন্য এই অফারটা আমরা দিচ্ছি আরও 5-7 দিন অ্যাডমিশন নেওয়ার। চলো তাহলে, থ্যাংক ইউ, হোপ ফর দ্য বেস্ট।